আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 28 ব্যাচ। আজকে তোমাদেরকে রসায়ন কোন বইটি তোমরা পড়বে সেটা নিয়ে আলোচনা করব। আমার হাতে প্রায় 13টি রাইটারের 13 জন রাইটার মানে 13টি বই আছে কেমিস্ট্রি প্রথম পত্র অর্থাৎ প্রথম পত্র রসায়নের। দেখতে পাচ্ছ আমি অনেক ভার আমি আলগাতে পাচ্ছি না, আমি একটু রাখি বইগুলো নিচে দেখতে পাচ্ছ 13টা রাইটারের বই আছে। তো দেখো আমি একটু আলোচনা করি কোন রাইটারের বইটা তোমরা পড়বে কোনটা পড়বে না, আমি একটু রাখলাম। এই যে 13টা আমি একটা একটা রাইটারগুলোর নাম বলছি, তোমরা হয়তো একটু জানলে ভালো। প্রত্যেকটা রাইটারের বই আমার এখানে আছে। এটা হচ্ছে মোহাম্মদ হাসান লিঙ্কন স্যারের বই। তারপর হচ্ছে এটা হচ্ছে আমি একটু একটু করে রাখছি। তারপরে এটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন স্যারের বই, মেট্রো পাবলিকেশনের। তারপর হচ্ছে কবির পাবলিকেশনের জয়নুল আবেদিন স্যারের বই। তারপর হচ্ছে মহসিন স্যারের বই, এখানে এটা হচ্ছে কাজল ব্রাদার্সের। আমাদের যে কাঙ্ক্ষিত হাজারি স্যারের বই, হাজারি স্যারের বই সবাই জানো। তারপর হচ্ছে আমাদের বিপ্লব স্যারের বই। তারপর হচ্ছে আমরা স্বপন কুমার মিস্ত্রি স্যারের বই। আমরা এখানে দেখতে পাচ্ছি আহসানুল কবির স্যারের বই, এটা খুবই মোটামুটি জনপ্রিয়। তারপর হচ্ছে আমাদের মোহাম্মদ জয়নাল আবেদিন স্যারের বই। তারপর হচ্ছে আমরা সাইদুল ইসলাম স্যারের বই, এটা হচ্ছে আলম বুক হাউস থেকে। তারপর আমাদের সঞ্জিত কুমার ঘোষ স্যারের বই। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আবু সালেক স্যারের বই। তারপর হচ্ছে আমরা এখানে এটা হচ্ছে প্রফেসর হাবিবুর রহমান তালুকদারের বই। ফাইন। তো আমরা এই বইগুলো রসায়নে, উচ্চ মাধ্যমিক রসায়নে যে বোর্ড অনুমোদিত বই। কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা কোন বইটি পড়বে, কোন বইটি কীভাবে পড়বে সেটা নিয়ে কথা বলবো এবং তোমরা সিলেবাসের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত এইচএসসির যে সিলেবাস, এই সিলেবাসটা তোমাকে ভালোভাবে বুঝতে হলে তোমার একটু গাইডলাইন দরকার। প্রথমত হচ্ছে এইচএসসিটা হচ্ছে এসএসসি থেকে এইচএসসি, তার উপর তোমরা শর্ট সিলেবাস ছিলাম, একটা টেনশনের মধ্য দিয়ে তোমাদের যাচ্ছে। তো আমি আজকে চেষ্টা করব সেই টেনশনটা একটু দূর করার জন্য। প্রথমত যে স্যারের বইগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে প্রচলিত, সবচেয়ে বেশি আমরা প্রচলিত যদি আমি সিরিয়াল ক্যাটাগরি করি তাহলে একটা হচ্ছে হাজারি স্যারের বই, এটা 1 নাম্বার যদি আমরা রাখি। দেন আমরা লিঙ্কন স্যারের বই, মোহাম্মদ হাসান লিঙ্কন স্যারের বইটা 2 নম্বরে যদি আমি রাখি। কবির স্যারের বইটা আমি যদি 3 নম্বরে রাখি। এই বইগুলো মোটামুটি আরেকটা ঘোষ স্যারের বই, আমি সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইটা আমরা রাখলাম, এই যে ঘোষ স্যারের বইটা। এই 4টা বইকে আমরা র্যাঙ্কিংয়ে রাখতে পারি, প্রথম 4টা বইকে আমরা র্যাঙ্কিংয়ে রাখতে পারি। প্রথমত হচ্ছে এই 4টা বইয়ের মধ্যে কোন বইটি অ্যাকচুয়ালি তোমাদের উপকার আসবে, কোনটা উপকার আসবে না। এটা কোনো পেইড তোমার কোনো স্পন্সরশিপ না, এটা হচ্ছে মানে একদম আমার শিক্ষকতা জীবনের কলেজ, সরকারি এবং বেসরকারি কলেজে শিক্ষকতা করেছি, ওইটার আলোকে তোমাদেরকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমি ঘোষ স্যারের বই নিয়ে কথা বলি। ঘোষ স্যারের বইটা এখন আগের থেকে এখন একটু গুছানো, নতুন সংস্করণ, বইতে একটু গুছানো আছে, ইনফরমেটিভ এবং প্রচুর ম্যাথের প্রশ্ন দেওয়া আছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যারা অ্যাসপাইরেন্ট তাদের জন্য আলহামদুলিল্লাহ বইটা ভালো গুছানো। কিন্তু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে আমরা সবাই হাজারি স্যারের বইকে সবসময় আমরা প্রেফার করি, কিন্তু হাজারি স্যারের বইয়ে কী কী সুবিধা কী কী অসুবিধা সেটা নিয়ে বলছি। প্রথমত তোমরা যারা বিশেষ করে এইচএসসি এমসিকিউ যারা পরীক্ষা দিচ্ছ বা দিবা, বা বিশেষ করে মেডিকেল যারা পরীক্ষা দিবা তাদের জন্য, মেডিকেলের জন্য স্পেশালভাবে এই বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কেন? কারণ এখানে কিছু কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো সাধারণত হাজারি স্যারের বইতে যে ইনফরমেশনটা ধরা হয় সেটাকেই কারেক্ট হিসেবে বিবেচনা করা হয়। কিছু কিছু জিনিস আছে ইউনিভার্সাল, এগুলো সব বইতে সেম, কিন্তু কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো হয়তো হাজারি স্যারের বইয়ে যা যা আছে সেটাকেই সাধারণত কারেক্ট হিসেবে বিবেচনা করা হয় এইচএসসি এমসিকিউ এবং মনে করো এইচএসসি এবং মেডিকেলের জন্য যেটা হয় যে হাজারি স্যারের বইয়ের অনুশীলনী থেকে মেডিকেলে হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয়। এই কারণে বইটা মূলত পড়তে হয়। কিন্তু অনেস্ট রিভিউ হচ্ছে এই বইয়ের পড়াগুলো অগোছালো। অগোছালো কীভাবে? তার মানে হচ্ছে একটা টপিকের সাথে আরেকটা টপিকের যে একটা সামঞ্জস্যতা, যে প্যারা প্যারা করে লেখা বা টাইপ ওয়াইজ করা। আমি একটু বইটা দেখাচ্ছি এবং হাজারি স্যারকেও তোমরা একটু দেখো যে এটা হচ্ছে আমার শব্দ, আমার স্যারও দেখো, তুমি একটু হাজারি স্যারকে একটু দেখতে পারো। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষী যে এই যে সরোজকান্তি সিংহ হাজারি স্যার, দেখতে পাচ্ছ আমার মতো সেম এজ, ঠিক আছে, সরি সেম সাইজ অনেক সমস্যা। তো আমি একটু স্যারের কথা নিয়ে যদি বলি, দেখো হাজারি স্যারের বইটা দেখতে অনেকটা এরকম। তুমি যদি একটু দেখো এখানে তুমি ইনফরমেশনগুলো যদি তুমি দেখো, বিশেষ করে যখন তুমি বইটা পড়বা তখন অ্যাকচুয়ালি তুমি বইয়ের সাথে যে সিকিউ যে পড়াটা হয় সেটার যে কোহেরেন্স কোহেশন সেটা সম্পর্কে মিলাতে একটু কষ্ট হয়। তো
তো স্যার এখানে এই ব্যাপারটা একটু অগোছালো, কিন্তু একটা স্টুডেন্ট যখন পড়তে যায় তখন অ্যাকচুয়ালি বইটা পড়ে প্রাথমিকভাবে যখন পড়ে তখন তার কাছে এই বইটা স্বভাবতই তার কাছে একটা অগোছালো মনে হতে পারে। ওই দিক থেকে আমি যদি লিঙ্কন স্যারের বইয়ের কথা বলি, লিঙ্কন স্যারের বইটা আরেকটু গুছানো। কেন গুছানো? কারণ লিঙ্কন স্যারের বইটাও আমি একটু দেখাচ্ছি তোমাকে। এই যে লিঙ্কন স্যারের বইটা একদম মানে এটার বেস্ট পার্ট কি জানো? এটার বেস্ট পার্ট হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস দেওয়া হয়েছে ইদানিং নতুন সংস্করণে, একদম নতুন সংস্করণে। এবং এখানে আরেকটা কাজ করা হয়েছে প্রতিটা চ্যাপ্টার টপিকের শেষে, বিশেষ করে এমসিকিউ এগুলো কিন্তু আবার গুহ স্যারের বইতেও আছে, গুহ স্যারের বইতেও সেম ইনফরমেশনগুলো আছে। তো গুহ স্যার এবং লিঙ্কন স্যার দুইটা বইকে যদি তুমি পাশাপাশি রাখো তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এটা ঠিক আছে, আর সব কিছুর জন্য এই বইটা ঠিক আছে। এই বইটা কেন? এখানে প্রতিটা জিনিস গুছানো। এবং তুমি যদি দেখো, আমি একটু যেমন যে কোনো একটা ইনফরমেশন, যেমন আমি দ্বিতীয় অধ্যায়তে যাচ্ছি, গুণগত রসায়নে যাচ্ছি, সেখানে যদি আমি দেখি যে প্রতিটা জিনিসই স্যার এত সুন্দরভাবে গুছিয়ে দিছে। তো আমি দেখাচ্ছি, আমি স্যারের অধীনে জব করেছি, তুমি একটু দেখো এই যে প্রতিটা জিনিসকে এত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। এবং ইনফরমেশনগুলোকে অর্থাৎ বইয়ের মধ্যে তোমার অ্যাডমিশনে কী কী প্রশ্ন এসেছে সেগুলোকেও আলোচনা করেছে। ভালো, এটা হাজারি স্যারের বইতেও আছে, তবে সেটা একটু অগোছালো। তো একটা স্টুডেন্ট যারা মিডিওকার টাইপসের স্টুডেন্ট তাদের জন্য বেস্ট হবে গুহ স্যারের বই এবং লিঙ্কন স্যারের বই। এখন এই দুজনের মধ্যে যদি আবার কম্পেয়ার করতে বলো তাহলে আমার কাছে মনে হচ্ছে এই বইটাতে অর্থাৎ লিঙ্কন স্যারের বইটা আরেকটু ভালো, বেটার করেছে, প্রতিটা জিনিস পার্ট পার্ট করে লেখা। আর আরেকটা সাজেশন, এটাও এই বইটাও রাইটার মানে সহজভাবে যদি লিখতে হয়, পড়তে হয় চাও, মানে কোনো টপিক যদি কোনো না বুঝো তাহলে সহজবোধ্যভাবে লিখা হচ্ছে যে আমাদের আহসানুল কবির স্যারের বইটা, এটা হচ্ছে সহজ করে লেখা। তো আলটিমেটলি তোমরা তো অনেক স্টুডেন্টের আর্থিক অবস্থা তো ওইরকম না থাকার কারণে সব 4টা বই তো আর কিনতে পারবা না, অনেকগুলো রেটের বই আছে, এগুলো তোমরা চাইলে দেখতে পারো। তবে এই 4টা বইকে আমি বাছাই করলাম। এই 4টা বইয়ের মধ্যে যদি আমাকে একদম রিভিউ দিতে বলো তাহলে আমি 1 নাম্বার রাখছি লিঙ্কন স্যার, 2 নাম্বার হচ্ছে গুহ স্যার, 3 নাম্বার হচ্ছে হাজারি স্যার। আর যদি কোনো টপিক স্পেশালভাবে না বুঝে থাকো তাহলে সহজ করে পড়ার জন্য সেটা হচ্ছে আহসানুল কবির স্যারের বই। তো ওইভাবে তোমরা সিরিয়ালটা মাথায় রাখতে পারো। এখন এবার হচ্ছে আমি তোমাকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটু মাথায় রাখো, সেটা হচ্ছে কিভাবে তুমি আসলে পড়বা এই সময়ে। তুমি একটু চিন্তা করো যে এত বড় বইয়ের অ্যাপ্রক্সিমেটলি প্রায় 700 পেজ, তো এটা হচ্ছে ফার্স্ট পেপারের। এরকম তোমার আবার কেমিস্ট্রি ছাড়াও ফিজিক্স আছে, ম্যাথ আছে, বায়োলজি আছে। তো এই বইগুলো একদম প্রত্যেকটা লাইন যদি তুমি পড়তে চাও ইটস কোয়াইট ইম্পসিবল যে তোমার প্রতিটা লাইন পড়া সম্ভব না। এই কারণে তোমাকে যেই কাজটা করতে হবে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এখন স্ট্র্যাটেজি ফলোটা কীভাবে করবা সেটা হচ্ছে তুমি একটু বই যখন ধরবা, কোনো একটা চ্যাপ্টার যখন ধরবা, ধরে তোমার প্রাথমিকভাবে যেটা মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ না, এটা তোমার মাথার ভিতরে থাকতে হবে। এবং এরপর হচ্ছে কোন টপিকগুলো আসে, কোন টপিকগুলো আসে না, কোন টপিকগুলো অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ না। এই 4টা ক্যাটাগরি যদি তুমি করে ফেলতে পারো তাহলে তোমার পড়াটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে একটা বিল্ডিং যখন শুরু হয়, এই বিল্ডিংয়ের প্রাথমিকভাবে কী দরকার হয়? স্ট্রাকচার দরকার হয়। তার মানে রড দিয়ে চারপাশে কী করা হয়? স্ট্রাকচার করে ফেলা হয়। তারপর হচ্ছে ভিতরে তোমার অন্য অন্য উপাদানগুলো দেওয়া হয়। তো তাহলে একটা চ্যাপ্টার যখন পড়তে যাওয়া, তোমার কোন কোন টপিক দরকার, কোন কোন টপিক দরকার না, ফার্স্ট অফ অল এটা বুঝে, এবং কোন টপিকটা বেসিকটা তোমার দরকার এবং এই বেসিক অনুসারে প্র্যাকটিসটা দরকার। এরপর বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা দরকার। তারপরে এবার তুমি যখন সব কিছু মোটামুটি একটা মানে আয়ত্তে আসবে, এবার তুমি পুরো বইটা রিডিং করতে পারো। এই প্রসেসটা ফলো করলে সবচেয়ে বেস্ট। আর কেউ কেউ হয়তো তোমার চিন্তা করবে না আমি শুরু থেকে বইটা পড়তে পারি, একদম লাইন বাই লাইন পড়বো, তাহলে হবে কি তোমার সময় অপচয় হবে এবং তোমার কাছে টেনশন বাড়বে। তো এই কারণে একটা মেন্টরের অধীনে, অভিজ্ঞ মেন্টরের অধীনে, মানে যে তোমাকে বুঝাই দিতে পারবে যে কোন টপিকটা লাগবে কোনটা লাগবে না, কিভাবে তোমাকে পড়তে হবে, কোন টপিকের পর কোন টপিকের দরকার, এই সিচুয়েশানটা যে বুঝাতে পারবে তার কাছে তুমি আমার মনে হয় ভালোভাবে নিতে পারো, তোমার মানে দিক নির্দেশনা নিতে পারো। তো এখন যে কাজটা করবা, এইভাবে তুমি পড়াশোনা করবা, আমি যেভাবে বললাম টপিকগুলো বাছাই করবা, কোনটা লাগবে কোনটা লাগবে না সেটা দেখবা, বেসিক বুঝবা, ওই বেসিকে প্র্যাকটিস করবা, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবা, ওইটা প্র্যাকটিস করবা, করার পরে দেন পুরো টপিকের ব্যাপারে যখন পুরো বইয়ের পুরো চ্যাপ্টারের একটা সম্পূর্ণ টপিকগুলো যখন তোমার একটা নখদর্পণে আসবে, এই টপিক ইম্পর্টেন্ট টপিকগুলো, এবার তুমি বইটা একটু চোখ বুলায় দেখবা, দেখবা যে প্রতিটা টপিকই তোমার কমন, তখন তোমার কাছে সহজ মনে হবে, তখন আর রিভিশন দেওয়া বা বই পড়া অত কষ্ট হবে না। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এবার আসো কখন তুমি সিলেবাসটা শেষ করবা, তুমি একটু ভালো করে খেয়াল করো কত সময় সিলেবাস শেষ করবা। একটু চিন্তা করো, এখন আজকে হচ্ছে তোমার, আমি যদি
ক্যালেন্ডারে যাই, আজকে হচ্ছে 7 তারিখ, জুনের 7 তারিখ, জুন মাসের 7 তারিখ 2026 সাল। তোমরা অনেকেই পড়াশোনা স্টার্ট করো নাই, তো আমি ধরে নিলাম সম্ভাব্য তুমি জুলাইতে তুমি শুরু করবা পড়াশোনাটা, একদম ভালোভাবে পড়াশোনা শুরু করবা। যদি আমি বলি যে জুলাইতে তুমি শুরু করবা, জুলাইয়ের 1 তারিখে, তাহলে তোমার সর্বোচ্চ 8 মাস সময় লাগবে সম্পূর্ণ বই ভালোভাবে পড়তে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তার মানে ফেব্রুয়ারির মধ্যেই তুমি তোমার সম্পূর্ণ সিলেবাসটা কাভার করতে পারবা। অনেকে আছো যে আমি একসাথেই সব শেষ করে ফেলবো, এই ধরনের চিন্তাভাবনা না করাটাই বেটার। কারণ অনেক সময় হয় কি, একসাথে শেষ করতে গেলে একটা প্যারেশানি তৈরি হয়, গ্যাঞ্জাম তৈরি হয়, মানসিক চাপ তৈরি হয়, এবং এটার কারণে তুমি খুব সহজে অনেক কিছু ভুলে যাবা। এই কারণে চাপ না নিয়ে নর্মালি ক্লাসের পড়া ক্লাসে যদি শেষ করতে পারো এবং ওইটার রিলেটেড টপিকগুলো তুমি যদি প্র্যাকটিস করতে পারো, এটা তোমার জন্য বেস্ট। এটা একটু মাথায় রাখবা যে অনেক সময় হয় কি, যে অতিরিক্ত প্রেশারের কারণে সহজ জিনিসও মানুষ ভুলে যায়। তো এই কারণে তুমি যদি আজকে থেকে পড়া শুরু করো, অর্থাৎ আজকে না, যদি জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করো, তাহলে সেক্ষেত্রে তুমি একদম মানে ফেব্রুয়ারির মধ্যেই তুমি সিলেবাসটা সম্পূর্ণ শেষ করতে পারবে। এরপরে তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল হবে, অবশ্যই ফেব্রুয়ারির আগে ফার্স্ট ইয়ার ফাইনাল হবে না, ফেব্রুয়ারির পরে হবে। তো সময় পাবা, এটা নিয়ে এত প্যারেশানি করার দরকার নেই, একদম ধারাবাহিকভাবে বুঝে বুঝে পড়বা। আর যারা দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একটু স্পেশালভাবে তোমার মাথায় রাখতে হবে যে গুছানো পড়া, কনসাইজ করে কীভাবে সহজ করে পড়া যায়, নোটগুলো কীভাবে সহজ করে পড়া যায়। তোমরা চাইলে আমার ইউটিউবে ভিডিও আছে, তুমি দেখতে পারো যে এখানে যে বিষয়টাই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা চ্যাপ্টার ম্যাপের কোন কোন টপিকগুলোর সাথে কোন কোন টপিকের প্রশ্ন আসে, সেটা তোমাকে আগে ম্যাপ করে ফেলতে হবে। করার পরে তারপর তুমি প্র্যাকটিস করতে যাবা, তখন তোমার জন্য বিষয়টা অনেক সহজ হবে। তো যদি সব কিছু ঠিক থাকে, তোমরা ভালো করে যদি পড়াশোনা করো, ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যে সিলেবাসটা শেষ করতে পারবে। যেহেতু 5টা চ্যাপ্টার আছে তোমাদের, যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, তারপর চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন, আর একটা হচ্ছে কর্মমুখী রসায়ন। তার মধ্যে কর্মমুখী রসায়ন এবং ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে একটা সিকিউ আসে। আমি একটু মানে মার্কিংটা একটু বলে দিই যে প্রথম অধ্যায় থেকে প্রথম অর্থাৎ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে একটা সিকিউ আসবে কনফার্ম। দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে কনফার্ম, অর্থাৎ গুণগত রসায়ন থেকে। তৃতীয় নম্বর হচ্ছে মৌলের পরিজীবিত ধর্ম থেকে, এখান থেকে সিকিউ হবে 2টা। তারপর 4 নম্বর অধ্যায় থেকে তাও হবে সিকিউ 2টা, আর 5 নম্বর অধ্যায় থেকে তোমার সিকিউ হবে একটা। তাহলে সব মিলে 8টা সিকিউ হবে। মাঝে মাঝে প্রশ্ন যদি কঠিন হয়, একটার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ ক্রসিং হবে, অর্থাৎ একটার উদ্দীপক হয়তো দেখা যায় প্রশ্ন অন্য চ্যাপ্টারে, এটা হতে পারে প্রশ্ন যদি কঠিন হয়। আর এমসিকিউর কথা যদি বলি, এমসিকিউর নিয়ম হচ্ছে যে, বোর্ডের নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা করে এমসিকিউ, প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা এমসিকিউ। তার মানে এই পঞ্চম অধ্যায় এবং প্রথম অধ্যায় তুমি পড়ো না পড়ো, এখান থেকে 5টা এমসিকিউ আসবেই, এটাই নিয়ম। 5 5 25টা হবে, এটা একটু মাথা রাখবা। আর এই অধ্যায় থেকে গুণগত রসায়ন, বিশেষ করে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং পঞ্চম অধ্যায় থেকে যদি কেউ সিকিউ আনসার করে, অনেক সময় দেখা যায় এটা একটু তোমার বর্ণনামূলক হওয়ার কারণে নাম্বার কম আসতে পারে। এই কারণে তুমি একটু সতর্ক থাকবা এখান থেকে আনসার করার ক্ষেত্রে। যদি তুমি ম্যাথমেটিক্যাল টার্ম পাও, বিশেষ করে পল বুঙ্গে ব্যালেন্স বা ম্যাথমেটিক্যাল কতগুলো জিনিস আছে, এগুলো যদি আসে তাহলে এখান থেকে আনসার করবা। আর পঞ্চম অধ্যায় থেকেও একটু যদি বিক্রিয়া দেওয়া যায়, যেমন ভিনেগার প্রস্তুতির বিক্রিয়া দেওয়া যায় এবং সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, এখান থেকেও পূর্ণ মার্কস পাওয়া সম্ভব। তবে ক খ এর জন্য কোনো লিমিটেশন নেই, কারণ যে কোনো অধ্যায় থেকে যে কোনো অধ্যায়ের সাথে ক খগুলো আসতে পারে। আশা করি বুঝতে পেরেছো। সো এইভাবে যদি তুমি পড়ো, আমি যেভাবে নির্দেশনা দিলাম, ইনশাআল্লাহ তুমি ভালো করবা এবং একটা আদর্শ মেন্টরের সাথে তোমার পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাও, এবং তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।